যেখানে যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে যে রাস্তাঘাট তৈরির বন্দোবস্ত ছিল সেখানে ব্যাপক হারে দুর্নীতি চলছে। 50টি বিধানসভার সাথে নদিয়ার একমাত্র শান্তিপুর বিধানসভায় বিজেপি প্রকাশ করল চার্জশিট। বিজেপি নেতা রুদ্রনীল জানালেন, মানুষের চোখের জলে লেখা পশ্চিমবঙ্গের 50টি বিধানসভার সাথে নদিয়ার ও শান্তিপুর বিধানসভায় প্রথম প্রকাশিত হতে চলেছে স্বজন পোষণ দুর্নীতি অন্যায়ের অবিচারের চার্জশিট। আজ অর্থাৎ 12ই জানুয়ারি সোমবার পশ্চিমবঙ্গের 50টি বিধানসভাতে একই সঙ্গে প্রকাশ হতে চলেছে চার্জশিট। শাসক দলের অন্যায়, অত্যাচার, স্বজন পোষণ এর বিরুদ্ধেই চার্জশিট। সাধারণ মানুষকে অবহিত করতেই বেশ কয়েকটি সার্ভে করার সংস্থা তারা দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের সাথে কথা বলে তারা তৈরি করেছেন এই চার্জশিট, দাবি বিজেপির পক্ষ থেকে। এই উপলক্ষে কর্মসূচিতে অংশগ্রহণ করতে চলেছেন নদিয়াতে অভিনেতা ও রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ। এছাড়াও বিজেপির অন্যান্য নেতৃবৃন্দরা থাকছেন। জল ফেলছেন সেটা প্রকাশ করবার ছিল জনদরবারে, আমরা সেই কাজ করেছি। সমীর পুতুলের মৃত্যুতে আন্তরিক শোক ধরার কথা মনে করতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি শুভেন্দু অধিকারীকে মনে করে দিলেন সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন কারুর একচেটিয়া নয়? দেখুন, এক্ষেত্রে শুধুমাত্র একটাই কথা বলবো, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানসিক অস্থিরতার মধ্যে রয়েছেন, যেভাবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানীয় অমিত শাহজিকে হোটেলের বাইরে বেরোতে দিতাম না, সৌজন্য দেখিয়েছি বলে কথা বলেছেন, তাতে তিনি স্পষ্ট করেছেন তার মানসিক স্থিরতার কোথাও একটুখানি ভারসাম্য নষ্ট হয়ে গেছে। তো যাই হোক না কেন, এরপর তিনি যে বিষয়টা অবলম্বন করছেন যে কোনো বিষয় সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে, তা মিথ্যাচার ছাড়া আর কোনো কিছুই নয়। সেই ফাঁদে পশ্চিমবঙ্গের কোনো মানুষই পা দেবেন না এবং তার কথাকে সিরিয়াসে নিচ্ছেন না। তিনি টাইম পাস করছেন, ইলেকশনের আগে সময় কাটাচ্ছেন মাত্র। 26শে ভোটের আগে সোশ্যাল মিডিয়াকে বাড়তি গুরুত্ব, বিজেপি ন্যারেটিভকে ভোতা করার ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা তৃণমূলের স্বঘোষিত যুব নেতা, যার নিজের রাজনৈতিক দর্শন এবং প্রত্যেকটি দেওয়া কথা ভোতা, যিনি প্রায় 7 লাখ ভোটে জোচ্চুরি করে জিতেছেন বলে নিজেরই পরিষ্কার এই 7 লাখ ভোট নিয়ে নিজের যাবতীয় কিছু ভোঁতা করে ফেলেছেন, যিনি দলের মধ্যেই উপদল কোন্দল তৈরি করে নিজের ভবিষ্যৎকে ভোঁতা করে ফেলেছেন। আমার মনে হয় যে তার অন্যান্য বিষয়ে যদি মাথা তিনি না ঘামান, তো তাহলে তার নিজের ভোঁতা হয়ে যাওয়া ভবিষ্যৎটাকে একটু সুচল করবার জন্য সময় হাতে বেশি পাবেন। নিজের চরকায় তেল দিন বলে বাংলা একটি প্রবাদ আছে, আমি সেই 3জন ডিরেক্টর কলকাতা, চেন্নাই, দিল্লি, তাহলে শুধু কলকাতা কেন রেড করতে আসেনি, তথ্য চুরি করতে এসেছিলেন। 3 বছর ধরে কয়লাকাণ্ডে এমন সমন ইস্যু করতে পারেনি, বেছে বেছে ঠিক ভোটের আগেই কেন? এই প্রশ্ন কে করেছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমি শারীরিক সুস্থতা কামনা করি। দ্বিতীয় জায়গা হচ্ছে যে উনি কবে থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কি দায়িত্ব এবং অধিকার সেই সম্পর্কে জানলেন আমি জানি না। হতেই পারে যে তার জীবনে এত তদন্ত চলে, যেমন বেশ কিছু মানুষ রয়েছেন যারা সারাদিন অপরাধমূলক কাজে কোর্টে দৌড়াদৌড়ি করেন, তারা নিজেরাই অনেকে উকিল ভেবে নেন নিজেকে। আমার মনে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটু মানসিক স্থিরতার প্রয়োজন আছে, তাহলে এই ধরনের কোনো প্রশ্ন করবেন না। আমি তাকে বলবো যে ভালো উকিলের সঙ্গে পরামর্শ করুন, কারণ আপনার 150 কোটি টাকার যে সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে আমরা জানি, তা নিয়ে আপনি বড় চিন্তায় রয়েছেন। দাদা, বারুইপুরে যে 3 জনকে র্যাম্পে হাঁটিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানকার বিএলওকে শোকজ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, কি বলবেন? দেখুন, তৃণমূল বরাবরই ভূতেদের ভোটে যেতে বলেন, পশ্চিমবঙ্গের মানুষ সারাক্ষণই সেই তথ্য দেয় এবং যুক্তি দেয়, এবং মিডিয়ার বন্ধুরাও জানেন ভূত থাকবেই। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ যে তিনি র্যাম্পে ভূতেদের হাঁটবার একটা বন্দোবস্ত করে দিয়েছেন। আর যারা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে যারা কাজ করতেন, তারাই নির্বাচনের সময় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তারা আন্ডারে কাজ করছেন। তো ফলত এই ক্ষেত্রে বলাই যায় যে এটা যে সরকারি অফিসাররা করেছেন তার দায়িত্ব, তারা তথ্য পরিবেশন করছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে। যদি কোনো ক্ষেত্রে কোনো রকমের জায়গায়
কোনো রকম ভুল চুক হয়ে থাকে কোনো কিছু জায়গায়, সেগুলো সংশোধন করবারও দারুণ বন্দোবস্ত রয়েছে। তো ফলত নিশ্চয়ই ত্রুটি কেটে যাবে। তবে একটাই কথা বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড্ড বেশি ভূতের পাল্লায় পড়ে যাচ্ছেন, এটা খুব একটা সুস্থতার লক্ষণ নয়। আমরা খুব চিন্তিত। এই নিয়ে 5 বার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, পদ্ধতি ভুল, এইভাবেই চিঠি এই নিয়ে 5 বার লিখলেন মুখ্যমন্ত্রী, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে পশ্চিমবঙ্গের জনগণ, আমরা যতটা খবর পাচ্ছি, যেভাবে চিঠি লেখার প্রবণতা বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা জানি যবে থেকে অ্যান্ড্রয়েড মোবাইল চলে এসেছে আমাদের চিঠি লেখার প্রবণতা কমে গেছে। কিন্তু সেই প্রবণতাকে ধরে রাখবার জন্য সম্মানীয় মুখ্যমন্ত্রী যখন তার চিঠি কেউই নিচ্ছেন না, তো তিনি খুঁজে পেয়েছেন যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে চিঠি দিলে কেমন হয়, তার এই চিঠি দেওয়া বজায় থাকুক। আমি চেষ্টা করব যে আমরা অনুরোধ করব যে নির্বাচন মিটে যাবার পরেও যেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চিঠি লেখার অভ্যেসটা না ছাড়েন। মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল চলে আসার পরে চিঠি লেখাটা সত্যিই হারিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। সেখানে সুপ্রিম কোর্ট আগামী 14 তারিখ ডেট দিয়েছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা সবাই জানি যে কয়লা চুরির তদন্ত এখানে চলছিল এবং সেই কয়লা চুরির তদন্তে প্রতীক জৈন বা আইপ্যাক সেই কোম্পানিকে জিজ্ঞাসাবাদ এবং তাদের তথ্যানুসন্ধান করবার জন্য ইডি তার কাজ করছিল দিল্লিতে এবং কলকাতায়। এবং সেই ক্ষেত্রে তৃণমূল নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কেউই সেখানে ঢুকতেও পারেন না এবং তদন্তের কোনো তথ্য বার করে নিয়ে যেতেও পারেন না। সেটা গর্হিত অপরাধ এবং সেটা চুরিই হয়। এই নিয়ে মামলা চলছে। নিশ্চয়ই অন্য কেউ হয়ে গেলে যে কঠিন কঠোর পরিবেশ তৈরি হতো। গণতন্ত্রের যে বিচার রয়েছে, আমাদের আইন যে রয়েছে, সেই আইনের বাইরে, আওতার বাইরে কেউই নয়। তো ফলত মমতা বন্দ্যোপাধ্যায় আর পাঁচজন যদি যে কাজ করতেন, তার যেভাবে বিচার হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হবে। এটা পুরোটাই কোর্টের উপরে নির্ভর করছে। আমার মনে হয় যে বারবার যেভাবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, তারা যেভাবে কেন্দ্রীয় সরকারের নানান রায়কে বুড়ো আঙুল দেখিয়ে বিচারালয়, জুডিশিয়ারি সিস্টেমের অসম্মান করেছেন। এবার কোথাও একটা জুডিশিয়ারি সিস্টেমেরই বোধহয় অগ্নি পরীক্ষা, যে যারা বারবার বিচারকদের গালমন্দ করেন, বিচারকদের নামে পোস্টার মারেন, আদালত বয়কট করে দিয়ে জুডিশিয়ারি সিস্টেমকে শেষ করে দেওয়ার চেষ্টা করেন এবং তার সঙ্গে সঙ্গে আইন না মানার প্রবণতাকে ভারতবর্ষের মানুষকে উদ্বুদ্ধ করছেন। তার বিরুদ্ধে তো ন্যায়ালয় সবার জন্য যা আইন, সেই আইন মেনে বন্দোবস্ত নেবেন। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বিজেপির একটি নতুন কর্মসূচি নেওয়া হয়েছে, সেটা হচ্ছে চার্জশিট গঠন। রাজ্যের নাকি 50টা বিধানসভা বেছে নেওয়া হয়েছে, নদীয়ার মধ্যে একমাত্র শান্তিপুর বিধানসভা, যেখানে মানুষের বিভিন্ন অসুবিধার কথা এবং বিভিন্নভাবে দুর্নীতি, অপনীতি, এইসব নানান রকম বিষয় নিয়ে তারা প্রকাশ করছেন। কি বলবেন এ ব্যাপারে? না, 29,000-এ লোকসভা সিটটা জেতার পরেও শান্তিপুরে চার্জশিট গঠন করছে, এটাই তো আমার রাজনৈতিক সাফল্য সবার আগে, ঠিক নয়? তাহলে আর চার্জশিট গঠন করার কি আছে? ওনারা তো অলরেডি পোর্টাল মিডিয়ায় বলেছেনই যে শান্তিপুরে 50,000-এর বেশি ভোটে জিতবে, তারপরে ওনারা চার্জশিট গঠন করছেন। আমার প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে কথা বা বিজেপির যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলো চার্জশিট কে গঠন করবে? কোন এজেন্সি গঠন করবে? কারা করবে? তৃণমূলের উন্নয়নের কাছে তারা নিজেদেরকে খুব ছোট মনে হচ্ছে তাদেরকে, তাই তারা মাত্র 50টাকে বেছে নিয়েছে। আমি গর্বিত যে নদিয়ার মধ্যে একমাত্র আমাকে বাছা হয়েছে চার্জশিট দেওয়ার জন্য, কারণ লড়াইটা আপনার বিধানসভা, আমার বিধানসভায়, আমি আর বিধানসভা সমর্থক। ওনার কাছে তো এমএলএর নামেই তো চার্জশিটটা গঠন করছেন ওনারা, তো সেই জন্য এটা তো আমার কাছে খুব গর্বের যে আমার নামে চার্জশিট ওনারা দিচ্ছেন বিজেপি। এর থেকে বড় রাজনৈতিক সাফল্য আমার আর কিছু থাকতে পারে না। মুশকিলটা হচ্ছে, প্রথম প্রশ্ন, সাংসদ যে বলেছিলেন যে এসআইআর এর নাম বাতিল হলে সিএএতে আবেদন করতে পারবে, মাঝখানের সময়টায় আন্তর্জাতিক আইনে যা আছে তাই হবে। আন্তর্জাতিক আইনে কি আছে তার উত্তরটা ওনাকে দিতে হবে ক্লিয়ার করে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে উনি
বললেন যে ভোট দিলেই নাগরিক হওয়া যায় না, সুপ্রিম কোর্ট বলেছে। কতজন নাগরিকবিহীন ভোটারের ভোটে উনি শান্তিপুর থেকে জিতলেন সেটা ওনার তথ্য পেশ করতে হবে। তৃতীয় হচ্ছে বিজেপি যে সমস্ত কথাগুলো বলেছিল 2024-এ নির্বাচনী এজেন্ডায়, সেগুলির কি অবস্থা, কোন জায়গায় দাঁড়িয়ে আছে? হাইকোর্টের রায়ের পরেও 100 দিনের কাজের টাকা ছাড়ার ক্ষেত্রে কেন শর্ত দেওয়া হলো সেটা বলতে হবে। দ্বিতীয় জায়গা হচ্ছে যে আজকে ইডি সিবিআইয়ের যে অভিযান, আমি আইপ্যাকের অফিসে বলছি যে দীর্ঘদিন ধরে যে সক্রিয়তা, তার ফলাফল কি হলো? আজকে ভাবতে হবে যে কেন ভারতবর্ষের হাইকোর্টের একজন বিচারপতি, তিনি এত বড় রায় দিলেন, তিনি বিজেপিতে যোগদান করলেন। এটা চার্জশিট দিতে হবে যে বিজেপিতে যোগদান করে তিনিও আবার খুব দুঃখিত, তিনি নিজেই হতাশ হয়ে গেছেন। তারপরে আরেকটা বিষয়ে তাদেরকে উত্তর দিতে হবে যে মোহনবাগান ইস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের অন্যতম গর্বের জায়গা, সেই জায়গায় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ভুল উচ্চারণ করলেন, তার চার্জশিট কে দেবে? বঙ্কিম দা কেন বললেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, অসম্মান করার জন্য নাকি অতিরিক্ত ভালোবাসা দেখাবার জন্য? সেটার চার্জশিট কে দেবে? এর পরবর্তীকালে আরও একটা প্রশ্ন উঠে আসবে যে শান্তিপুরের বুকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলির উন্নয়নের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি করলেন বা আগামী দিনে তার পরিকল্পনা কি আছে সেটা ভাবতে হবে। কেন আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছ থেকে বছরে 2 কোটি চাকরি পেলাম না? কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলিয়েছিলেন, তার উদ্দেশ্য কী ছিল, সে চার্জশিট দিতে হবে। এগুলো আগে তারা দিক, তারপরে আমার মনে হয় তারা আমাদের চার্জশিট করবে। পড়ে রইল কিছু ঘটনা যেগুলো নিয়ে ভারতীয় জনতা পার্টি রাজনীতি করছে। আমার প্রশ্ন, শান্তিপুরে একটি মূর্তি ভাঙাকে কেন্দ্র করে বিজেপি রাজনীতি করতে চেয়েছিল, কিন্তু সেই মূর্তি ভাঙার ক্ষেত্রে দেখা গেছে যে 2টি হিন্দু ছেলে ভেঙেছে। তাহলে প্রশ্ন হচ্ছে অপরাধীদের মধ্যে কেন হিন্দু মুসলিম করা হচ্ছে? এই চার্জশিটগুলো কারা দেবে? সেই প্রশ্নের উত্তরগুলো তারা দিক, তারপরে ভাবনা চিন্তা করা যাবে। এই যে বলছে এজেন্সির মাধ্যম দিয়ে তথ্যগুলো সংগৃহীত হয়েছে, এইটা কখনো জানেন? ভারতীয় জনতা পার্টির আবার এজেন্সি লাগে নাকি? কেন্দ্রের সরকার চালাচ্ছে তারা। আমি তো কোনোদিন শুনিনি কোনো চায়ের দোকানে বিজেপি এজেন্সি পাঠিয়েছে, এজেন্সি পাঠিয়ে খবরাখবর নিচ্ছে, আমি তো এরকম শুনিনি। আর বিজেপি একটা নাকি রেজিমেন্ট পার্টি, কেন্দ্রের শাসক দল, তাহলে তাদের আবার এজেন্সি লাগে নাকি তথ্য সংগ্রহ করার জন্য? অবিশ্বাস্য লাগছে। এই ভোটের আগে ধরুন এই ধরনের প্রকাশ কতটুকু জনমানবে প্রভাব পড়বে বলে মনে করেন? 100-র মধ্যে বললেন কত? 70টা। 70টার মধ্যে তাহলে মানে ব্যাপারটা আমি বুঝলাম না, তাহলে 294টা আসনের মধ্যে মাত্র 70-এ সেটে গেলেন ওনারা। আপাতত প্রথম ধাপে করছেন, এরপরে হয়তো পারবেন। তার মানে ওনারা ধরেই নিয়েছেন 50-এর বেশি হবে না, সেই জন্যই 70 দিয়ে শুরু করলেন। কিন্তু জ্বলন্ত দৃষ্টান্তগুলো তো এক এক করে লেখা হয়েছে, যা যা হয়েছে, যেমন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে একজনকে বমি পরিষ্কার করানো হয়েছে। এমএলএ তার বাড়িতে গিয়েছিলেন, সেটা কি লেখা হয়েছে? সাংসদ গিয়েছিলেন তার বাড়িতে বমি পরিষ্কার করানোর, গিয়েছিলেন কি? জাননি তো, এমএলএ গেছিলেন, সেটা কি ওখানে লেখা আছে যে হ্যাঁ এমএলএ দেখা করতে এসেছিল? সেটা তো বলা হয়নি। ডাক্তার বা বাবু যে পেশেন্টের ওয়াইফ যে বলেছেন যে ডাক্তার হিসাবে উনি ধর্মন্তরী, সেটা কি চার্জশিটে লেখা আছে? এটা বলতে হবে। কিন্তু একজন ডাক্তারবাবু একজন পেশেন্টকে দিয়ে বমি পরিষ্কার করিয়েছেন, তার সন্তানের বমি, মানে মেনে নিলাম যদি এটা সত্যি হয়ে থাকে। তারপরে আপনাদের বক্তব্যই কিন্তু ছিল যে সেই পেশেন্টের মা অর্থাৎ শিশুটির মা নিজে বলছে ডাক্তারবাবু অসাধারণ ডাক্তার, ধন্বন্তরী ডাক্তার, সেটা আছে। এমএলএ গিয়েছিল, সেটা কি লেখা আছে? এই ফেকগুলো দিয়ে আর চলবে না। ওই এসআইআর এর নাম বাতিল হলে সিএতে আবেদন করা যাবে, মাঝের সময়টা আন্তর্জাতিক আইনে যা আছে তাই হবে। রুদ্রনীল ঘোষ আসছেন এটার উদ্বোধন করতে, মানে এই প্রকল্পের। রুদ্রনীল বাবুর মতো মানুষ আসছেন, খুব ভালো। আগে উনি তৃণমূল করতেন, মাইনে পেতেন একটা নির্দিষ্টভাবে, জানি সেটা নিয়েও বিতর্ক হয়েছিল। রুদ্রনীলবাবু সম্পর্কে আমি কোনো মন্তব্য করবো না। রুদ্রনীলবাবু আসছেন, তিনি মানুষকে একটু যে কোনো কথাতেই হাসির খোরাক দেন, দেবেন, এটাই এছাড়া আর কিছু নেই। কিন্তু আপনি যে ডাক্তারের কথাটা বললেন, সেখানে দেখবেন চাকরিটা লেখা আছে কিনা, এবং চোখে চোখ রেখে আপনি যদি প্রশ্ন করেন রুদ্রনীলবাবুকে, উনি কি উত্তরটা দেন সেটাও দিতে হবে। অর্থাৎ ডাক্তার হিসাবে ধন্বন্তরী, কিন্তু বমিটা পরিষ্কার করতে বলেছেন বলেই তিনি একেবারে খলনায়ক হয়ে গেলেন। আমি বলছি না, পেশেন্টের স্ত্রী, পেশেন্টের মা বলছে, এবং যিনি অভিযোগ করেছেন তার স্ত্রী বলছেন। এটা বুঝতে হবে। আমি দেখা করতে গেছি, এমপি সাহেব জানেন,
বা বিজেপির কোনো নেতৃত্ব চাই না। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,